আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এক মুজাহিদ বনের অমর কাহিনী। শ্রীনগর, কাশ্মীরের রাজধানী। এরই অদূরে অবস্থিত সেতাকা নামের সুন্দর একটি গ্রাম। গ্রামের মাঝখান দিয়ে কলকল করে ছুটে চলছে স্বচ্ছ সাবলীল জলধারা। স্থানে স্থানে ফুটে আছে নাম না জানা অনেক ফুল, সবুজ বৃক্ষলতা, মনোরম ফসলের মাঠ, পাখির কিচিরমিচির শব্দ, সব মিলিয়ে এ যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। সেতাকা গ্রামের এক ছোট্ট পরিবারের মেয়ে রৌশনী, বয়স 16। পিতামাতা আদর করে তাকে রুশি বলে ডাকে। 1989 সালে কাশ্মীরের মুক্তিপাগল তরুণেরা যখন মুজাহিদ বাহিনী গঠন করে ভারতীয় সুশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে এক অসম যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন রুশি শ্রীনগর সরকারি কলেজের ছাত্রী। ভারতীয় হায়নারা প্রায় মুজাহিদ বাহিনীর তরুণ যুবকদের গ্রেফতারের উদ্দেশ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ে হানা দিত। এ সময় তারা সন্দেহভাজন তরুণদের সাথে সুন্দরী মুসলিম যুবতীদেরও তুলে নিত। অতঃপর তাদের উপর রাতভর চালাতো পাশবিক নির্যাতন। সেতাকা গ্রামের রূপসী মেয়ে রশি ছিল সেই সব হতভাগ্য যুবতীদেরই একজন, যার উপর দিয়ে বয়ে গেছে ভারতীয় হায়নাদের হিংস্র তাণ্ডব। তবে আনন্দের কথা হলো, রশি এই হিংস্রতা ও পশুত্বের প্রতিশোধ কারাগণ্ডায় আদায় করেছিল। জানুয়ারি মাস 1992 সাল। শ্রীনগর সরকারি কলেজে যথারীতি ক্লাস চলছে। ছাত্রছাত্রীরা নিজ নিজ আসনে বসে শিক্ষকদের দেয়া লেকচার মনোযোগ সহকারে শুনছে, প্রয়োজনে 2-4 কথা খাতায় নোট করছে। এমন সময় বেশ কিছু ভারতীয় সেনা কলেজে হানা দেয়, তল্লাশি চালায় প্রতিটি কক্ষে, গ্রেফতার করে অনেক নিরপরাধ মুসলিম যুবককে। সেই সাথে জোরপূর্বক তুলে নিয়ে যায় বোরকা পরিহিতা সুন্দরী রশিকে। শহরের বাইরের এক সেনা ছাউনি, সেনারা অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ছাউনি থেকে খানিক দূরে এক বন্ধ গুদাম ঘরে রশিকে আটকে রাখে। মুসলিম যুবকদের ভাগ্যে কি ঘটেছে রশি তা জানে না। সে জানে একটু পরই মানবরূপী হায়নাগুলো তার ইজ্জত লুণ্ঠনের জন্য এখানে আসবে। সেও জানে যে মৃত্যুপুরী থেকে তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। মৃত্যু তার অবধারিত, কারণ ভারতীয় সেনাদের হাত থেকে কোনো মুসলিম যুবতী জীবন নিয়ে ফিরে এসেছে এমন কথা কোনোদিন সে শোনেনি। রশি এখন মৃত্যুর প্রহর গুনছে, তবে মৃত্যুকে সে যতটা না ভয় পাচ্ছে তার চেয়ে 100 কোটি গুণ বেশি ভয় পাচ্ছে সম্ভ্রম হারানোর বিষয়টিকে। মৃত্যুর পূর্বে কত নির্যাতন তাকে সইতে হবে, কত মানবরূপী পশু তার সযত্নে লালিত ইজ্জত লুণ্ঠন করবে, তা ভেবে তিলে তিলে সে ক্ষয় হয়ে যাচ্ছে বন্দিখানায়। সন্ধ্যা ঘনিয়ে আসছে, রশির মন দুরু দুরু করে কাঁপছে। সে ভাবছে, বান্ধবী সীতারানী দেবী নিশ্চয় এতক্ষণে তার অপহরণের সংবাদ বাসায় পৌঁছে দিয়েছে। ফলে সেখানে হয়তো সৃষ্টি হয়েছে এক হৃদয় বিদারক দৃশ্য। পিতামাতার বুক ফাটা কান্না, স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের করুণ চাহনি সেতাকা গ্রামের আকাশ বাতাসকে ভারী করে তুলেছে। আহা, আমি যদি এখন মুক্তি পেতাম। রশি আরও ভাবল, ইজ্জত হারানোর চেয়ে মৃত্যুই শ্রেয়। তাই সে আত্মহত্যার চেষ্টা করল, কিন্তু ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে যখন ঝুলতে গেল, ঠিক সেই মুহূর্তে এক নরঘাতক সেনা অফিসার দরজা খুলে ভেতরে ঢুকল। শিকার হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে পাষণ্ড অফিসার প্রথমেই দৌড়ে গিয়ে অশ্রাব্য গালিগালাজ করতে করতে ওড়না থেকে রশিকে মুক্ত করল। তারপর শুরু করলো পাশবিক নির্যাতন। এভাবে পরপর কয়েকজন সেনা অফিসারের অমানসিক নির্যাতনে মধ্যরাতে জ্ঞান হারিয়ে ফেলল রশি। শেষ পর্যন্ত সেনা অত্যাচার থেকে কিছু সময়ের জন্য নিষ্কৃতি পেলেও পরদিন পুনরায় নির্যাতনের আশায় রশিকে হত্যা না করে গোদামে তালাবদ্ধ করে সেনারা পালিয়ে গেল। সেই সাথে সরিয়ে নিল এমন সবকিছু যার দ্বারা রশি জ্ঞান আসার পর আত্মহত্যা করতে পারে। দীর্ঘ সময় অচেতন থাকার পর শহরের মসজিদ থেকে ফজরের আজান কানে আসতেই রশির চেতনা ফিরে এলো। হুঁশ আসার পর সে নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলল, ছি, এ জীবন রেখে লাভ কি? আত্মহত্যাই তো ভালো ছিল, কিন্তু তার পারলাম কই, এবার তাই করে ছাড়ব। এই ভেবে হারানো ওড়নাটি খুঁজতে লাগলো, কিন্তু পেল না। নির্যাতিত অবসন্ন দেহ নিয়ে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু তাও পারল না। জানালা খোলা থাকায় হঠাৎ এক ঝাপটা শীতল বাতাস এসে তার গায়ে দোলা দিয়ে গেল। এ বাতাস যেন তাকে বাস্তবে নিয়ে এলো, নতুন করে ভাবতে শেখালো। সে ভাবল, মৃত্যু যখন হবেই তখন আত্মহত্যা করে নয়, কাপুরুষের মতোও নয়, যুদ্ধ করে বীরঙ্গনা নারীর মতোই মরব। আমি মুজাহিদ হব, মুজাহিদ বাহিনীতে যোগ দিয়ে হিংস্র পশুদের দাঁত ভাঙা জবাব দেব। সুতরাং ছলে বলে কৌশলে এই মৃত্যুপুরী থেকে মুক্তি লাভই এখন আমার একমাত্র কাজ। রশি দুবার আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু মুজাহিদ হয়ে মৃত্যুবরণ করার বাসনা সত্যিই তার পথ খুলে গেল। একে একে সবকিছু তার নিকট সহজ হয়ে এলো। মানুষ সত্যের পথে এক পা বাড়াতে চাইলে আল্লাহ তাকে 10 পা এগিয়ে নেন। রশির বেলায়ও তাই ঘটল। সে আপন সিদ্ধান্তে অটল, অবিচল, পাহাড়ের ন্যায় মজবুত। এই অবিচল সিদ্ধান্তই তার দুর্বল দেহে কিছুটা শক্তি আনলো। সে এক ধাক্কায় দাঁড়িয়ে গেল, চেষ্টা করল
দরজা জানালা কোনো ফাঁক ফোকর বের করা যায় কিনা। ঘরে মোট 2টি দরজা, 3টি জানালা। জানালাগুলো পরীক্ষা করতেই তার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে দেখল একটি জানালার একটি শিক কিছুটা বেঁকে আছে। সেও হাতে শক্ত করে ধরে আর একটু বাঁকিয়ে মুখটা কোনো রকম বাহিরে নিল। সে লক্ষ্য করল আবছা আধারে জনমানব শূন্য এই প্রত্যুষে কেবল পাহাড়ের পর পাহাড়ই দেখা যাচ্ছে। সেনা ছাউনি এই জানালার বিপরীত পাশে খানিকটা দূরে। সেখানে একজন সশস্ত্র পাহারাদার ছাড়া আর কেউ জেগে নেই। এই সুন্দর সুযোগটিকে রশি হাতছাড়া করতে চাইল না। সে দেহের সমস্ত শক্তি একত্রিত করে বাঁকা শিকটি আর একটু সরিয়ে প্রথমে পা দুটো বাইরে ছুঁড়ে মারল। তারপর অনেক কষ্টে অবসন্ন দেহটি ধীরে ধীরে শিকের বাইরে নিয়ে এলো। রশি এবার মুক্ত, বন্ধনহীন। কিন্তু সে এখন কোন দিকে যাবে, কোথায় যাবে? এখানকার পথঘাট তো তার সম্পূর্ণ অপরিচিত। সে আল্লাহকে গভীরভাবে স্মরণ করল। অতঃপর তারই ওপর ভরসা করে পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে একদিকে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তার পা দুটো স্থির হয়ে আসে। সে আর চলতে পারে না। বসে পড়ে পাহাড়ের ঢালুতে। খানিক পর আবার দৌড়, আবার একটু বসা। এভাবে চলল 2 কিলোমিটার। কিন্তু এত পথ চলেও সে কোনো জনমানবের সন্ধান পেল না। পেল না কোনো ঘরবাড়ি। যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। রশি সাহস হারালো না। সে আবারও চলতে শুরু করলো। এভাবে অনেকক্ষণ চলার পর দূরে একটি পাতার তৈরি চালাঘর নজরে পড়ল। কিন্তু এতক্ষণে তার দেহের সমস্ত শক্তি যেন শেষ হয়ে এসেছে। সে আর দৌড়াতে পারছে না। সকালের সোনালি রবি পূর্ব দিকে উঁকি দিয়েছে। আতঙ্কিত মন না জানি নরপশুরা পেছন থেকে দৌড়ে এসে ধরে ফেলে। সে আবার মনে সাহস সঞ্চয় করে অবাধ্য দেহটাকে নিয়ে কোনোরকম 1 পা 2 পা করে সামনে হাঁটতে লাগলো এবং একসময় পাতার তৈরি করে ঘরের কাছে এসে পৌঁছল। কিন্তু হঠাৎ একটি শক্ত কণ্ঠের আওয়াজে সে থমকে দাঁড়ালো। দম বন্ধ হয়ে এলো। এ মুহূর্তে কি করবে সে কিছুই সিদ্ধান্ত নিতে পারল না। আবার ভেসে এলো একই আওয়াজ, সাবধান, আর 1 পা এগোনোর চেষ্টা করো না। কোনরূপ চালাকির আশ্রয় নিলে এখনই গুলি করে বুক ঝাঁঝরা করে দেব। রশি মনে মনে আল্লাহকে ডাকলো। পরক্ষণেই তার মুখ থেকে বেরিয়ে এলো, আমি এক নির্যাতিত মুসলিম মেয়ে, জীবন নিয়ে পালিয়ে এসেছি, আমার উপর রহম করো। কয়েকজন মুজাহিদ অস্ত্র তাক করে রশির দিকে এগিয়ে গেল। তারপর তাকে নিয়ে করে ঘরে ফিরে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করল। যখন তারা নিশ্চিত হলো মেয়েটি সত্যি মুসলমান এবং তার উপর দিয়ে বয়ে গেছে অবর্ণনীয় দুঃখ দুর্দশা, তখন তারা তাকে পাহাড়ের আরও গভীর অঞ্চলে বনের মর্যাদা দিয়ে সসম্মানে মুজাহিদ ঘাঁটিতে পৌঁছে দিল। রশি সেখানে গিয়ে মুজাহিদ কমান্ডারের নিকট সব ঘটনা খুলে বলল এবং মুজাহিদ হয়ে প্রতিশোধ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষাও ব্যক্ত করল। কমান্ডার রশির চিকিৎসা ও ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন। রশি 7 দিন ট্রেনিং দিল। তারপর তাকে 3 মাইল দূরে গভীর অরণ্যের ট্রেনিং ক্যাম্পে স্থানান্তর করা হলো। সেখানে সে আরও কয়েকজন মহিলা যোদ্ধার সাক্ষাৎ পেল। তাদেরকে পেয়ে সে যার পণ্যায় খুশি হলো। নতুন ক্যাম্পে অন্যান্য মেয়েদের সাথে রশি 1 মাস ট্রেনিং দিল। সেখানে তাদেরকে মাইন পোতা, অতর্কিত হামলা, বোমা হামলা ও যাবতীয় অস্ত্র চালনা শিক্ষা দেওয়া হলো। তারপর তাদেরকে বিভিন্ন সেক্টরে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য প্রেরণ করা হলো। রশিকে প্রেরণ করা হলো তার নিজ শহর শ্রীনগরে। তবে যে এলাকায় রশির কলেজ ছিল সেখানে নয়, বরং তার বিপরীত অঞ্চল, যেখানে রশিকে কেউ চিনবে না, সেখানেই তার কর্তব্যস্থল নির্ধারিত হলো। শ্রীনগরে পৌঁছে রশি আর রশি নেই। সে তার নাম পাল্টে ফেলেছে, বেশভূষা পরিবর্তন করেছে। রশি এখন হিন্দু তরুণী, নিয়তি সাহা। যেখানে যায় নিয়তি রানী সাহা পরিচয় দেয়, তার 7 খুন মাফ হয়ে যায়। সে এতটাই দক্ষতার সাথে আত্মপরিচয় গোপন করে রেখেছে যে কেউ তাকে সন্দেহ করারও অবকাশ পেল না। শুধু তাই নয়, সে অল্প সময়ের মধ্যে রাতের বেলায় থাকার জন্য এক হিন্দু মেয়ে আরতি সাহার সঙ্গে গভীর ভাব জমিয়ে নিয়েছে। রশি এখন প্রতিদিন আরতিদের বাসায় রাত্রি যাপন করে। আরতি এতে মোটেও বিরক্তি বোধ করে না, বরং উপযুক্ত সাথী পেয়ে সে এখন দারুণ খুশি। রশি চাকরির খোঁজে শহরে এসেছে বলে সকালবেলা বের হয়ে পড়ে আর রাতে বাসায় ফেরে। এভাবে 3 দিন অতিবাহিত হওয়ার পরই রশির হাতে মোক্ষম সুযোগ এসে যায়। স্থানীয় গ্রেট হলে উচ্চপদস্থ সেনা অফিসারদের গুরুত্বপূর্ণ মিটিং, চারিদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এত কিছুর মধ্যেও সুচতুর রশি কৌশল করে হলে প্রবেশ করল এবং প্রচণ্ড বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত কেটে পড়ল। এতে হলের বড় ধরনের ক্ষতিসহ 90 জন সেনা কর্মকর্তা হতাহত হল। পরের দিন স্থানীয় পৌর প্রশাসক সহ কয়েকজন সর্বোচ্চ পর্যায়ের সেনা অফিসার গ্রেট হল পরিদর্শনে এলো। রশির প্রতিশোধ স্পৃহা এখনও কমেনি। সে সেদিনও পকেটে বোমা নিয়ে হাজারো জনতার সাথে মিশে গেল। সবাই ঘুরে ঘুরে হলের ক্ষয়ক্ষতি দেখছে। হঠাৎ এমন সময় প্রচণ্ড আওয়াজে আবারও একটি বোমার বিস্ফোরণ ঘটল। বোমার শব্দে দিশেহারা হয়ে যে যেদিকে পারে ছুটতে লাগলো। একটু পর দেখা গেল অফিসার সহ 48 জন সৈন্য বোমার আঘাতে জর্জরিত। শুরু হলো পাইকারি লাঠিপেটা। কয়েকজনকে মুজাহিদ সন্দেহে গ্রেফতার করা হলো, কিন্তু সবাই হিন্দু যুবক। মুজাহিদদের নাম নিশানা কোথাও খুঁজে পাওয়া গেল না। এদিকে রশি ওরফে নিয়তি সাহা বান্ধবী আরতির সঙ্গে নিশ্চিন্ত মনে
বাসার পথে হেঁটে চলছে। আরতি ঘুণাক্ষরেও টের পেল না যে এত বড় দুটি বোমা বিস্ফোরণের ঘটনা তার সাথে পথ চলা এক দুর্বল নারীরই কারসাজি। বাসায় ফিরে রুশি পিতার নিকট চিঠি লিখল। চিঠিতে সে ঘটনাবহুল মুজাহিদ জীবনের সংক্ষিপ্ত বিবরণ পেশ করল, কিন্তু সে জানত না যে এটাই হবে তার জীবনের প্রথম ও শেষ চিঠি। 3 দিন পরের ঘটনা। রুশি একটি পাকা সড়ক ধরে হাঁটছে। হঠাৎ সে দেখল সেনাবাহিনীর একটি জিপ তার সামনে থেমে গেছে, যাতে ওই সেনারাই বসে আছে যারা কিছুদিন পূর্বে রুশিকে কলেজ থেকে তুলে এনে বেহুশ হওয়া পর্যন্ত পাশবিক নির্যাতন চালিয়েছিল। তাদেরকে দেখে রুশির সমস্ত দেহ ঘৃণায় রেরি করে উঠল। সে কয়েক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় থেকে পরক্ষণে সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে ভাবল, এটাই আমার প্রতিশোধ গ্রহণের সুবর্ণ সুযোগ। কয়েক সেকেন্ডের মধ্যে তারা আমার কাছে এসে পড়বে, সুতরাং আর দেরি করা যায় না। সে চোখের পলকে পকেট থেকে 3টি বোমা বের করে উপর্যুপরি তাদের উপর নিক্ষেপ করল। এতে অফিসার সহ 5 জন জনমের মতো ঠান্ডা হয়ে গেল। জিপটি হলো খণ্ড বিখণ্ড। বোমা ছোড়ার সাথে সাথে রশি দৌড়ে পালাতে চেষ্টা করল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। দৌড়ে কিছু দূর যাওয়ার পরেই পিছন থেকে এক ঝাঁক বুলেট এসে তার গোটা দেহ ঝাঁঝরা করে দিল। রশি মাটিতে লুটিয়ে পড়ল। তার খুনে রাঙা হয়ে উঠল বেশ কিছু জায়গা। রশির মৃত্যুর পর বেঁচে যাওয়া সৈন্যরা তার কাছে এলো। তারা তাকে পুরুষই ভেবেছিল, কিন্তু কাছে এসে দেখল সে তো রশি নামের ওই তরুণী যাকে তাদের অফিসাররা রাতভর নির্যাতন করেছিল। অতঃপর সে পালিয়ে গিয়েছিল। সকল চক্ষুকে ফাঁকি দিয়ে এক সেনা বলল, 5 জন অফিসারকে হত্যা করে রশি তার নির্যাতনের প্রতিশোধ কারাগণ্ডায় আদায় করল। একজন রশির পকেট থেকে একটি ডায়েরি উদ্ধার করল, যা থেকে তারা বুঝল যে রশির পরিবর্তিত নাম নিয়তি সাহা, এবং সেই পরপর 2 বার গ্রেট হলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাদের অসংখ্য সেনা ও সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে। রাতে বাসায় না ফেরায় বান্ধবী আরতি চিন্তিত হলো। সে কয়েক জায়গায় ফোন করেও তার কোনো খোঁজ পেল না। পরদিন পত্রিকার পাতায় হেডলাইন এলো, মুজাহিদ নেত্রী রশি ওরফে নিয়তি সাহা নিহত। পত্রিকার বিস্তারিত বিবরণ পড়ে আরতি সাহা অবাক হয়ে ভাবল, নিয়তি তাহলে মুজাহিদ? নিয়তি মুসলিম? নিয়তি সেনা অফিসার সহ বহু সৈন্য হত্যা করেছে? সেদিন আরতি আরও কয়েকটি পত্রিকা আনলো। সবগুলো পত্রিকা পড়ে সে বুঝল নিয়তির আসল নাম রশি। সে শ্রীনগর কলেজের ছাত্রী ছিল, কিন্তু ভারতীয় সেনারা তার উপর রাতভর অমানসিক নির্যাতন করায় প্রতিশোধ পরায়ণ হয়ে সে একটার পর একটা বোমা হামলা চালিয়ে তাদের উচিত বিচার করে ছেড়েছে। মুজাহিদ নেত্রীর নিহত হওয়ার ঘটনায় গোটা দেশে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়। সর্বত্রই কেবল রশি নিয়তি সাহার আলোচনা। চায়স্টল থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত মেয়েটির সাহসিকতা দেখে সবাই হতবাক হয়, অভিভূত হয় তার বীরত্বপূর্ণ ভূমিকায়। কেবল মুসলমান নয়, সাধারণ অমুসলিমরা পর্যন্ত বলাবলি করতে থাকে, হ্যাঁ, নিরপরাধ নারীর গায়ে হাত দেওয়ার শাস্তি এমন নির্মমই হওয়া উচিত। যারা মানুষ হয়ে মানুষের সাথে পশুর ন্যায় আচরণ করে, যারা কারণে অকারণে অবলা নারীর সতীত্বের উপর আঘাত হানে, তাদের শাস্তিটা এমনই মর্মান্তিক ও হৃদয় বিদারক হওয়া প্রয়োজন, যাতে অন্যান্য মানবরূপী হায়নাগুলো শিক্ষা নিতে পারে। রশির পিতার নাম আকবর হোসেন। শহরের লোকদের এত বলাবলি শুনে তিনি নিজেই ওই দিনের কয়েকটি পত্রিকা কিনে বাড়ি নিয়ে আসেন। তারপর সবগুলো পত্রিকা পাঠ করে নিশ্চিত হন যে নিহত মুজাহিদ নেত্রী তার মেয়ে রশি ছাড়া আর কেউ নয়। কিন্তু একথা তিনি কাউকে বলতে পারলেন না নানা ভয়ে, একটু মন খুলে কাঁদতেও। রশির পিতা বিষণ্ণ মনে বসে আছেন। ঠিক এমন সময় পিয়ন এসে একটি চিঠি দিয়ে গেল। খামের উপর প্রেরকের কোনো নাম ঠিকানা নেই। রশির পিতা ধীরে ধীরে চিঠিখানা খুললেন। তিনি চিঠির লেখা ও সম্বোধন দেখেই বুঝলেন এটি রশির পাঠানো চিঠি। রশি লিখেছে, বাবা, আমার সশ্রদ্ধ সংগ্রামের সালাম নিও, মাকেও তাই দিও। আমি তোমাদের একমাত্র সন্তান রশি। কলেজ থেকে ভারতীয় রক্তচোষা নরখাদকদের হাতে বন্দী হয়ে রাতভর নির্যাতিত হয়েছিলাম। তাই প্রতিজ্ঞা করেছিলাম এই কলঙ্কিত মুখ তোমাদের আর দেখাবো না। এজন্য আত্মহত্যা করে কলুষিত জীবনের ইতি টানতে চেয়েছিলাম, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তা আমাকে করতে দিল না। কে যেন তখন আমাকে বলে দিল, রশি, মরতে যখন হবেই কাপুরুষের মতো মরবে কেন, বীরের মতো মরাই তো অধিক শ্রেয়। তাই বহু কষ্টে মুজাহিদ বাহিনীতে যোগ দিয়ে ট্রেনিং নিলাম। অতঃপর আমাদের দেশ ও জাতির চিরশত্রু ভারতীয় দখলদারদের বিরুদ্ধে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লাম। প্রথম অভিযানে 90 জন ও দ্বিতীয় অভিযানে 48 জন নরখাদককে হত্যা করে মুসলিম রমণীর সতীত্ব হরণের প্রতিশোধ নিলাম। প্রিয় আব্বা আম্মা, তোমরা আমার জন্য দুঃখ করো না। তোমরা একটু চিন্তা করে দেখো, যদি তোমাদের কোনো সন্তান না হতো, তাহলে কি তোমরা আজীবন সন্তানহীন অবস্থায় বেঁচে থাকতে না? আমি মনে করি আমাকে নিয়ে তোমাদের গর্ব করা উচিত, কারণ আল্লাহ পাক মেহেরবানি করে তোমাদের একমাত্র মেয়েকে ভারতীয় ওইসব হায়নাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য নির্বাচন করেছেন, যারা কাশ্মীরের পবিত্র মাটিকে অপবিত্র করেছে। আমি মেয়ে, তাই বলে কি আমার উপর জিহাদ ফরজ নয়? আমি সম্ভ্রম হারিয়েছি, নরপশুদের অমানবিক অত্যাচারে জর্জরিত হয়েছি। এবার প্রাণটুকুও বিলিয়ে দেওয়ার জন্য সদা প্রস্তুত হয়ে আছি। যে কোনো সময় তাও খোদার রাহে বিলিয়ে দেব। আমি তোমাদের অনুরোধ করে বলছি,
কাশ্মীরের মাটিকে মুক্ত করার জিহাদে আমার মৃত্যু সংবাদ যখন তোমাদের কাছে পৌঁছবে তখন তোমরা কেঁদো না, অশ্রু বিসর্জন দিও না, বরং আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করো। তোমরা নিশ্চয় জানো যে শহীদের পিতামাতা হওয়ার চেয়ে বড় সৌভাগ্যের কথা আর কি হতে পারে। দোয়া করো আমার জন্য। ইতি তোমাদের নয়নের মণি রশি। পত্র পাঠ করে রশির পিতা জনাব আকবর হোসেনের মনটা অনেক হালকা হলো। তিনি রশির মাকে চিঠিটা দেখালেন। বললেন, রশির মা, আমাদের আর দুঃখ করা উচিত নয়, কারণ আমাদের সন্তান খোদার পথে জীবন দিয়েছে। কাশ্মীরের আজাদির জন্য তার এই অসামান্য অবদানের কথা স্মরণ করে আমাদের গর্ব করা উচিত। জবাবে রশির মা বললেন, হ্যাঁ, আপনি সত্য কথাই বলেছেন। রশি জিহাদ করে প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। এ কথা শোনার পর আমার মনে আর কোনো দুঃখ নেই, বরং একজন শহীদের মা হিসেবে গর্বে আমার বুক ভরে গেছে। আল্লাহ পাক তাকে এবং আমাদের সবাইকে কবুল করুন, আমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলাম, মুসলমান ও মাতৃভূমি রক্ষার জন্য আমরা আমাদের জান, মাল সবকিছু বিলিয়ে দিতে প্রস্তুত থাকব। বেঈমান, কাফের, মুশরিক, অমুসলমানদের যাবতীয় ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দেওয়ার প্রাণপণ চেষ্টা করব। কাশ্মীরি বোন রৌশনের জীবন থেকে এই শিক্ষাই আমরা গ্রহণ করতে পারি। হে দয়াময় প্রভু, তুমি আমাদের সবাইকে দিনের একজন একনিষ্ঠ মুজাহিদ ও মুবাল্লিগ হিসেবে কবুল করো। দান করো ইসলাম ও মুসলিম জাতির কল্যাণার্থে যে কোনো ধরনের কোরবানি দেওয়ার অফুরন্ত হিম্মত